হাইকোর্টে আছি দেখতে পাচ্ছেন। আজকে হিয়ারিং ছিল আমাদের নোটিফিকেশান চ্যালেঞ্জ মামলাতে, এবং সেখানে আমরা প্রথমেই দেখলাম আমাদের যে রিট পিটিশনটা ছিল সেটা 133 নম্বরে লিস্টেড হয়েছিল, এবং সেটা আমরা আপডেট দিয়েছিলাম। এবং প্রথমেই আমাদের আইনজীবী যারা ছিলেন তারা কিন্তু মেনশন করেছিলেন আমাদের জাজের কাছে, এবং শুধু আমরা নয়, আরও 3-4 জন সিনিয়র আইনজীবী তারা মেনশন করেছিলেন যাতে আমাদের এই কেসটা, কারণ এই কেসটা আমাদের 1 থেকে 9 যে লিস্ট আছে তাতে ট্যাগ করে দেওয়া হয়, এবং যেহেতু একই সিমিলার ম্যাটার আছে এবং একসঙ্গে হিয়ারিং হয়, কিন্তু জাজ সেটা মান্যতা দেননি। উনি বলেছেন 1 থেকে 9 যে লিস্ট আছে সেই লিস্টে আলটিমেট হিয়ারিং হলে উনি ফাইনাল ডাইরেকশনে আসতে পারবেন, এবং আপনাদেরকে যদি প্রয়োজন হয় পরে এসে মেনশন করবেন বা পরে আমরা ডেট দেবো, এরকম একটা বিষয় উনি বলেছিলেন। এবং আমরা দেখলাম পুরোটাই সেখানে আলটিমেট যে আর্গুমেন্ট হয়েছে, আর্গুমেন্ট তো ভালোই ছিল, কিন্তু ডাইরেকশন যেটা এসছে, একটাই ডাইরেকশন এসছে, শুধুমাত্র টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না। সেটা আমাদের অন্যতম একটা প্লিডিংস ছিল যাতে টেন্টেড কোনোভাবেই পরীক্ষায় বসতে না পারে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু পরিষ্কারভাবে বলা ছিল টেন্টেডরা বসবে না। সেটাকে কিন্তু ভুলভাবে ব্যাখ্যা করছিলেন সরকারি আইনজীবী, এবং সেইভাবে সরকারি আইনজীবী যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুসারেই কিন্তু একটা নোটিফিকেশান হয়েছে, এবং সেখানে আবার সে যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়ার একটা প্ররোচনা চলছিল। সেটাকে আজকে হাইকোর্টের জাজ উনি মান্যতা দিয়েছেন, টেন্টেডদের বসতে যে না দেওয়ার যে প্রভিশন সেটাকে অ্যালাউ করেছেন, এবং অন্য কোনো ডাইরেকশন উনি দেননি। বিষয়টা হচ্ছে যে আমরা এই যে হাইকোর্টের যে ডিরেকশনটা যে দেখলাম, সেখানে দেখলাম যে সিনিয়র কাউন্সিল অনেকেই তার নিজস্ব বক্তব্য রাখলেন, এবং আমরা দেখেছি যে যারা মোটামুটিভাবে সিনিয়র কাউন্সিল হিসেবে ছিলেন তারা আমাদের যোগ্য মঞ্চের তরফ থেকে বা আমাদের অন্যান্য জায়গার তরফ থেকে অনেকে ছিলেন। মোট 5 জন সিনিয়র কাউন্সিলের কথা আজকে শোনা হয়েছে। তার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য 3টে কেসের সিনিয়র কাউন্সিল হিসেবে কথা বলেছেন, আর 2টো যোগ্য মঞ্চের কেস ছিল, তাতে একজন অনিন্দ্য মিত্র স্যার আর একজন প্রতীক ধর স্যার বলেছেন সেই বিষয়ে। আর আরেকটি কেসে টেন্টেডদেরকে যেহেতু বিকাশ রঞ্জন বাবু পার্টি করেছিলেন, তাদের তরফ থেকে একজন অ্যাডভোকেট ছিল, তিনি বলেছেন, স্টেটের হয়ে বলেছেন আমাদের মাননীয় সাংসদ আমাদের কল্যাণ ব্যানার্জি মহোদয়, তার ভাষণ, তার যে কথাবার্তা সেগুলো শুনেছেন। সত্যি আমাদের আজকে এই আর্গুমেন্টটা শুনে, কল্যাণবাবুর আর্গুমেন্টটা শুনে আমাদের কোর্টরুমে ভীষণ বাজে লেগেছে যে গভর্নমেন্ট এখনও পর্যন্ত টেন্টেডদের নিয়ে ঠিক কতটা বড় রেসপন্সিবল রয়েছে, গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি রয়েছে টেন্টেডদের সম্বন্ধে, এটা শুনে আমাদের খুব খারাপ লেগেছে। প্রথমত সৌগতবাবু যিনি জাজ আছেন তিনি যথেষ্ট ব্যাপারটা নিয়ে ডিফেন্ড করছিলেন, এবং টেন্টেডদের উনি কোনোভাবেই সিস্টেমে রাখতে রাজি নন। রাইট, আরও ভালো কিছু হওয়া উচিত ছিল, কারণ হিয়ারিংটা খুব সুন্দর হচ্ছিল, প্রথম থেকে সকলের মতামতটা খুব সুন্দরভাবেই শোনা হচ্ছিল। বিশেষত অন্যান্য দিন যেমনভাবে আমাদের আমরা যারা পার্টি থাকি, প্রাইভেট পার্টিগুলো থাকি বা রেসপন্ডেন্ট যারা থাকি, সেই তরফ থেকে যেরকম বলতে পারি, আজকে তার থেকে অনেক ভালো বলার সুযোগ ছিল, বলা হয়েছেও, উপস্থাপিত হয়েছে বিষয়গুলো। কিন্তু যে বিষয়টাতে আমাদের আটকালো সেই বিষয়টা হচ্ছে যে কল্যাণবাবুর কিছু মানে দিশাহীন আর্গুমেন্ট, যেটা আমাদের কাছে মোটেই মানে ছিল না, আমরা মোটেই সেটা আশা করিনি যেরকম আর্গুমেন্ট গভর্নমেন্টের তরফ থেকে আসবে। যাই হোক, সেরকম আর্গুমেন্ট এসছে, তার উপর ভিত্তি করে একটা ছোট্ট রায় এসেছে, পর্যবেক্ষণ এসেছে যে টেন্টেডরা আপাতত পরীক্ষায় বসছে না। আর এছাড়া আরও যেগুলো প্লিডিংস ছিল, যেমন 16 ক্যান্ডিডেটরা 16 নিয়মে 16দের সঙ্গে কম্পিট করবে, 25-এ ফ্রেশ রিক্রুটমেন্ট হবে, তাতে 16 + 25 হ্যাঁ সকলে বসতে পারবে, বা একটা ভুল নোটিফিকেশানের জন্য স্টে দিন, এক্সটেনশান দিন। এই সম্বন্ধে জাজ বারবার একটা কথা বলার চেষ্টা করছেন যে স্টে বা এক্সটেনশান দিলে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টে যে টাইম লিমিটেশন করে দেওয়া হয়েছে যে 31 ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়াটা শেষ করতে হবে, সেইটা ব্যাহত হবে। তাই উনি এটাকে এক্সটেনশান দিতে বা স্টে দিতে রাজি নন। এই সিস্টেমের মধ্যে থেকেই যাতে রেকটিফিকেশান করে বিষয়টা করা যায় তার একটা ডিরেকশন উনি দিয়েছেন। এবার আমাদের যে কেসটি আজকে ছিল, সেই কেসটা আমরা ছিলাম, বেঙ্গল মাদ্রাসা ফোরাম ছিল, পল্লববাবু ছিল, এসটিদের একটি কেস ছিল, এছাড়াও প্রাইভেট পার্টি আরও 3 জন ছিল, 3টি তরফ 3 জন উকিল, এরকম মোট 8 থেকে 9 জন উকিলের কথা শোনা হয়নি। এখন নির্ভর করছে যে আমরা শোনাতে চাইবো কিনা ভবিষ্যতে, কারণ যারা শোনানো হয়েছে তারপরেও আমাদের কিছু বলা থাকতে পারে কিনা, এটার জন্য আমরা আমাদের অ্যাডভোকেটের কাছে এসেছি। তিনি যদি মতামত রাখেন যে হ্যাঁ আমাদের আরও কিছু শোনানোর আছে, তাহলে ওই কেসটি বাই ডিফল্ট কালকে মেনশন আছে, কালকে যদি উনি শুনতে চান, কাল বা পরশু যেদিনকেই শুনতে চাইবেন জাজ, সেদিনকে আমরা সেটা শোনাবো, এবং তারপর রায়ে যদি কোনো পরিবর্তন না হয় সেটা আমাদের রায়ের কপিতে আসবে। যদি পরিবর্তন না হয়, ওই রায় থেকে যায়, তাহলে ওই রায় থাকবে। ভবিষ্যতে আমরা এই কেসটা নিয়ে আরও উচ্চতর কোনো বেঞ্চে যাবো কিনা সেটা পিটিশনার এবং আমাদের অন্যান্য যারা দায়িত্ব কর্তব্যে আছেন তাদের সবার সঙ্গে আমরা কথা বলে ঠিক করব। পরবর্তীতে আপনাদের জানাবো বিষয়ে কীভাবে কি আমরা মুভ করছি লিগালি। তবে ইনিশিয়ালি আমরা যেটা মনে করছি, এই যে রায়টা হয়েছে এখান থেকে আমাদের মূল লক্ষ্য যে রিভিউ গ্রাউন্ড কিন্তু অনেকটা স্ট্রং হচ্ছে,
এবং আমরা লয়ারদের সঙ্গে পরামর্শ করে আপনাদেরকে জানাবো।